হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ অরিজিৎ। ডাব্লিউবিএসআই 2025 প্রিলিমস পরীক্ষা আসন্ন। আর বেশি দিন বাকি নেই, এক মাসের একটু বেশি সময় বাকি আছে। তোমরা অনেকেই কমেন্ট করেছিলে যে দাদা, জেনারেল স্টাডিজে কী অধ্যায়গুলো, কোন কোন টপিকগুলো একটু বেশি করে পড়বো, অঙ্ক রিজনিংয়ের কোন কোন টপিকগুলো একটু বেশি করে পড়বো। তাই আজকে তোমাদের রিকোয়েস্টের উপর বেস করেই এই ভিডিওটি। তাহলে চলো শুরু করা যাক। টার্গেট ডাব্লিউপিএসআই, ঠিক আছে। তাহলে তোমরা যারা ভিডিওতে ক্লিক করেছো, তাদের উদ্দেশ্যটা কি, যে না, ডাব্লিউপিএসআইটা আমাদের ক্র্যাক করতে হবে। প্রিলিমসের ডেট দিয়ে দিয়েছে, ডেট কবে আছে, 12 অক্টোবর 2025। তোমাদের সকলকে বলবো যে তোমরা এই একটা মাস খুব মন দিয়ে পড়াশোনা করবে, ঠিক আছে। তোমরা নিজেরাই ভেবে দেখো, এই এখন প্রিলিম হচ্ছে, এর ফর্ম ফিল আপ কবে হয়েছিল? আমার যতদূর মনে পড়ছে 2024 সালের মার্চ কি এপ্রিল মাসে হয়েছিল, তাই না? তাহলে ভেবেই দেখো যে কবে ফর্ম ফিল আপ হলো আর কবে ফিলিমস হচ্ছে আর এই রিক্রুটমেন্ট কবে ফাইনাল কমপ্লিট হবে, ঠিক আছে। তাহলে একটা সুযোগ যদি তোমার হাত থেকে চলে যায়, নেক্সট সুযোগ আবার কবে তুমি পাবে সেটা কিন্তু বোঝা খুব কষ্টকর। সুতরাং এই সুযোগটা যেন নিজেদের হাতছাড়া না হয়, তাই খুব জোর কদমে প্রিপারেশান নাও। আর একটা মাস আছে, একটা মাস পরেই প্রিলিমস পরীক্ষা হবে। এই একটা মাস খুব মন দিয়ে পড়াশোনা করো, ঠিক আছে। এবার বলি, এখানে যে তথ্য বা ডেটাগুলো আমি দিয়েছি সেগুলো আমার মন গড়া কিছু নয়, ঠিক আছে। আমি কি করেছি, বিগত 4-5 বছরের পিআরবির যে কোশ্চেনগুলো আছে সেগুলো তুলে ডিপলি অ্যানালিসিস করেছি, ঠিক আছে। অ্যানালিসিস করার পর আমার মনে হয়েছে যেগুলো এই টপিকগুলো একটু বেশি গুরুত্বপূর্ণ, এখান থেকে পিআরবি বেশি কোশ্চেন জিজ্ঞাসা করছে, আমি কিন্তু সেইগুলো এখানে তুলে ধরেছি বা আলোচনা করছি, ঠিক আছে। সুতরাং আমি তোমাদেরকে একটাই পরামর্শ দেবো, যে তোমরা যেভাবে যা প্রিপারেশান নিচ্ছ, ঠিক আছে, সেইভাবে অবশ্যই নাও। কেউ তার প্রিপারেশান যেন বন্ধ না করে। এই ভিডিওটা কীভাবে হেল্প করবে তোমাদের, এই ভিডিওতে যে সমস্ত টপিক বা অধ্যায়গুলো আলোচনা করা হয়েছে, ঠিক আছে, তোমরা দেখবে যে তোমাদের প্রিপারেশানে এই অধ্যায় বা টপিকগুলো যেন বাদ না যায়। বোঝা গেল কী বলতে চাইলাম? যারা অলরেডি এর থেকে বেশি কভার করে ফেলেছে তারা খুবই ভালো, তারা এটাকে আবার রিভিশন দাও। আর যারা কিছু টপিক কমপ্লিট করেছে, কিছু করেনি, তারা কি করবে, যেগুলো করেনি এই এক মাসের মধ্যে সেগুলো করে ফেলো, ঠিক আছে। আর যারা একদমই করনি, তারা দেখো, নিজেরা টার্গেট ফিক্সড করো এই এক মাসে কতটা করতে পারো, ঠিক আছে। যতটা পড়বে রিভিশন পারপাস রেডি করে রাখবে, যাতে পরীক্ষার 1 সপ্তাহ 10 দিন আগে সেগুলো আবার রিভিশন দিতে পারো। এতটাও বেশি পড়ে ফেলো না যে পরীক্ষার 7 দিন আগে তুমি রিভিশন দিতে পারছো না, ঠিক আছে। রিভিশন দিতে না পারলে কিন্তু সব পড়াই অর্থহীন হয়ে যাবে, ঠিক আছে। কারণ পরীক্ষার 2 দিন 4 দিন আগে মাথা কিন্তু কাজ করবে না, হ্যাং হয়ে যাবে। কী পড়বো, কী রিভিশন দেবো, ঠিক আছে, এ কিন্তু বুঝতে পারবে না। তাই আমি এখানে খুব বেশি অধ্যায় বা আলোচনা করিনি, যতটা না করলেই নয় ততটাই আমি এখানে তুলে ধরেছি। এইগুলো তোমাদের প্রিপারেশনের মধ্যে যেন থাকে, বোঝা গেল? আচ্ছা, তাহলে যেটা এখানে কি বলা আছে, যে যেটা রিভিশন দিতে পারবে যতটা, ততটা পর্যন্তই রেডি করবে, ঠিক আছে। নেক্সট, আচ্ছা, এইবার জিকে, জেনারেল স্টাডিজের কথা ফার্স্টে আলোচনা করছি, যে কোন কোন সাবজেক্টে কেমন কেমন ওয়েটেজ থাকে, ঠিক আছে। ধরো 50 কোশ্চেন থাকে তোমাদের জেনারেল স্টাডিজে, তার মধ্যে স্ট্যাটিক জিকের ওয়েটেজ সব থেকে বেশি থাকে। এখানে 25% কোশ্চেন আসে। 25% কোশ্চেন মানে কতটা, 50-এর মধ্যে ওই ধরে নাও 12 থেকে 13টা। হিস্ট্রি, জিওগ্রাফি এবং সায়েন্স তিনটেতেই মোটামুটি সেম ওয়েটেজ থাকে, ঠিক আছে। কোনো কোনো সময় দেখবে হিস্ট্রি ওয়েটেজ বেশি, কোনো কোনো সময় দেখবে জিওগ্রাফি ওয়েটেজ বেশি, কোনো কোনো সময় সায়েন্সের ওয়েটেজ বেশি। 15%, 15% মানে ধরো 7-8টা কোশ্চেন থাকবে, ঠিক আছে। পলিটি 10%, 4-5টা কোশ্চেন থাকে। কারেন্ট অ্যাফেয়ার্সের 4-5টা কোশ্চেন থাকে। মিসেলিনিয়াসের 4-5টা কোশ্চেন থাকে, ঠিক আছে। মিসেলিনিয়াসের মধ্যে কী কী আসতে পারে, ধরো কম্পিউটারে অনেক সময় 2-1টা কোশ্চেন দিয়ে দেয়, বোঝা গেল। আর তোমরা অনেকে কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে হয়তো একটু প্যানিক হচ্ছ, কারেন্ট অ্যাফেয়ার্স কোথা থেকে করবো, কীভাবে করবো, কতটা করবো। আমার মনে হয় না কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে খুব বেশি প্যানিক হওয়ার দরকার আছে। তবে যাদের এর উপরের এই ইম্পর্টেন্ট টপিকগুলো যাদের একটু রেডি হয়ে গেছে, তারা কারেন্ট অ্যাফেয়ার্সে একটু বেশি জোর দিতে পারো। কিন্তু তোমার এখানে ভালো করে রেডি নেই, তুমি কারেন্ট অ্যাফেয়ার্সে খুব ফোকাস করছো, এটা কিন্তু আমার মনে হয় খুব একটা বুদ্ধিমানের কাজ হবে না, অর্থহীন হয়ে যাবে কাজটা, ঠিক আছে। সুতরাং আগে এগুলোকে একটু ভালো করে ঝালাই করে নাও, রেডি করে নাও। তবে আমি এখানে কারেন্ট অ্যাফেয়ার্সের যে টপিকগুলো বলেছি এগুলো যেন বাদ না যায়, এখানে অল্প কিছুই আলোচনা করেছি, সেইগুলো যেন বাদ না যায়। সেইগুলো থাকলে আমার মনে হয় 5টার মধ্যে 2-3টে পারলেও পারবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে নেক্সট আসা যাক।
ফার্স্টে আছি স্ট্যাটিক জিকে। স্ট্যাটিক জিকে কোথা থেকে করবে? তোমরা যে স্ট্যান্ডার্ড জেনারেল স্টাডিজের জন্য বইটা ফলো করো, সেখানেই দেখবে সূচিপত্রে তোমাদের বিভিন্ন হেডিং দেওয়া আছে, এখানে 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 এখানেই, ঠিক আছে? সেইটা বের করে তোমরা মার্ক করে নেবে, ঠিক আছে? তোমাদেরকে প্রথমে একটা পরামর্শ দেবো, সেটা হলো তোমরা কি করবে, প্রথম ২-৪ ঘন্টা বা প্রথম একদিন যখন ভিডিওটা দেখবে, সেই দিনটা তোমরা কি করবে, এখানে যত ইম্পর্টেন্ট টপিক আলোচনা করা আছে, এই টপিকগুলো কোথা থেকে পড়বে বা কোথা থেকে কভার করবে, সেটা আগে মার্ক করে নেবে, ঠিক আছে? যেন একটা টপিক পড়েই পরের টপিক যেটা না খুঁজতে হয়, এটা কোথা থেকে পড়বো, এটা কোথা থেকে পড়বো, ঠিক আছে? যেহেতু এখানে সমস্ত মেলানো মেশানো সমস্ত অধ্যায় আলোচনা করা আছে, তাই তোমরা কি করবে, আগে মার্ক করে নেবে যে আলটিমেটলি আমাকে এতটা এখান থেকে এতটা পড়তে হবে, আমি কোথা থেকে কোন পর্যন্ত পড়বো। আর এই টপিকগুলো সব কিছু কী করবে, খাতায় লিখে নেবে, ঠিক আছে? তাহলে একটা করে কমপ্লিট হবে, আর একটা করে এরকম রাইট সাইন দিয়ে দিতে পারবে যে হ্যাঁ এটা আমার কমপ্লিট, এটা আমার কমপ্লিট, ঠিক আছে? বোঝা গেল? এইবার বলি স্ট্র্যাটেজি কী আছে। ভারত পৃথিবীর প্রথম বৃহত্তম দীর্ঘতম, এর থেকে একটা কোশ্চেন থাকবেই থাকবে, একটা দুটোও থাকতে পারে। ভারতের কোনো গ্রেটেস্ট লার্জেস্ট এবং ফার্স্ট, ঠিক আছে? পৃথিবীরও সেম। আচ্ছা, তারপর পৃথিবীর বিভিন্ন তৃণভূমি, মরুভূমি, নদী, সাগর, ঠিক আছে? এগুলো রেডি করে নিতে হবে। পরীক্ষায় কোশ্চেন এসেছে অলরেডি। ধরো প্রেইরি তৃণভূমি কোথায় অবস্থিত, পম্পাস তৃণভূমি কোথায় অবস্থিত, এরকম কোশ্চেন এসছে। আচ্ছা, বুক এবং তার রাইটার, ঠিক আছে? বুকের মধ্যে আরেকটি যেটা স্পেশাল টপিক, মানে তোমাদের বায়োগ্রাফিটা, ওটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। বিভিন্ন খেলোয়াড়ের জীবনী, বিভিন্ন অটোবায়োগ্রাফি যেগুলো আছে, ঠিক আছে? সেগুলোও কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাছাড়া বইয়ের মধ্যে তোমার স্বাধীনতা সংগ্রামীরা যেসব বইগুলো লিখেছে, ঠিক আছে? হিস্ট্রিক্যাল যে বইগুলো আছে, খুব ইম্পর্টেন্ট। বইয়ের থেকে একটা দুটো কোশ্চেন থাকেই প্রতি বছর, ঠিক আছে? আচ্ছা, তারপরেরটাও খুব ইম্পর্টেন্ট, ভারতের বিভিন্ন যে সেন্টারগুলো আছে বা ইনস্টিটিউশনগুলো আছে, সেগুলো কোথায় অবস্থিত, ঠিক আছে? দিয়ে দিতে পারে, একটা তাপবিদ্যুৎ কেন্দ্র বলতে পারে এটা কোথায় অবস্থিত, একটা পারমাণবিক কেন্দ্র কোথায় অবস্থিত, এরকম দিতে পারে। ইসরো, ঠিক আছে, কোথায় অবস্থিত, হেডকোয়ার্টার কোথায় অবস্থিত, এরকম দিয়ে দিতে পারে। আচ্ছা, নেক্সট কান্ট্রি ক্যাপিটাল, ঠিক আছে, দেশ ও তার রাজধানী। এর থেকেও কম বেশি একটা দুটো করে আসে, দুটো আসে না, আসলে একটাই আসবে। রাজ্য রাজধানীও সেম আসে, ঠিক আছে? বিশেষ করে সেভেন সিস্টার যে রাজ্যগুলো আছে, মেঘালয়ের রাজধানী কী, মণিপুরের রাজধানী কী, ত্রিপুরার রাজধানী কী, এগুলো একটু ভালো করে দেখে নেবে। হেডকোয়ার্টার আসে, যে সমস্ত ইন্টারন্যাশনাল সংস্থাগুলো আছে তাদের হেডকোয়ার্টার কোথায়, ঠিক আছে? ওয়ার্ল্ড ব্যাঙ্কের হেডকোয়ার্টার কোথায়, তারপরে আর কী আছে, এডিবির হেডকোয়ার্টার কোথায়, সার্কের সদর দপ্তর কোথায়, ইত্যাদি জিজ্ঞাসা করতে পারে। তারপর আবিষ্কারটা থেকেও একটা দুটো কোশ্চেন এসে যায়, ঠিক আছে? আবিষ্কারটা কী রিলেটেড হতে পারে, না জীবন বিজ্ঞান রিলেটেড হতে পারে, ঠিক আছে? ভৌত বিজ্ঞান রিলেটেড হতে পারে, যেরকম ধরো রেডিয়াম এসে গিয়েছে, ব্যারোমিটার কে আবিষ্কার করে, এগুলো এসে গিয়েছে, ঠিক আছে? তারপরে জীবনবিজ্ঞান রিলেটেড কী আসতে পারে, ধরো গুটি বসন্তের টিকা কে আবিষ্কার করে, ঠিক আছে? ইত্যাদি এরকম আবিষ্কার আসতে পারে। পুরস্কার কোন বিষয়ে দেওয়া হয়, এই টপিকটার উপরেও কোশ্চেন আসে। ধরো একটা পুরস্কার দিয়ে দিল, এই পুরস্কারটা ধরো দ্রোণাচার্য পুরস্কার, ওর রিসিপিয়েন্ট কারা, মানে কাদেরকে দেওয়া হয়, ঠিক আছে? ভারতরত্ন পুরস্কার, ভারতরত্ন পুরস্কারে কোন কোন ক্ষেত্রে দেওয়া হয়, এরকম জিজ্ঞাসা করতে পারে, ঠিক আছে? আর লাস্টে যেটা আছে, এটা খুবই ইম্পর্টেন্ট, এর থেকে প্রতি বছর একটা না একটা কোশ্চেন আসেই আসে, সেটা হলো কোন খেলোয়াড় কোন খেলার সঙ্গে যুক্ত। তাহলে এই হলো মোটামুটি জেনারেল স্টাডিজের ইম্পর্টেন্ট যে টপিকগুলো যেখান থেকে কোশ্চেন আসে, ঠিক আছে? তোমরা নিজেরা যেমনভাবে রেডি করছো তেমনভাবে তো করবেই, কিন্তু তোমাদের এইগুলো যেন বাদ না যায়, এগুলো যেন পুরোপুরি কভার থাকে, ঠিক আছে? নেক্সট, এবার আসি হিস্ট্রি। হিস্ট্রিতে আমি এখানে খুব বেশি আলোচনা করিনি, তোমরা মোটামুটি আমি যতটা দেখেছি প্রিভিয়াস ইয়ারে তার উপরে বেস করে দিয়েছি, ঠিক আছে? তোমরা যতটা রেডি করবে, ওই প্রথম থেকেই যেটা বলে আসছে রিভিশন পারপাস রেডি করে নেবে। ষোড়শ মহাজন পদ, মৌর্য, গুপ্ত, বুদ্ধ, জৈন, সাউথ ইন্ডিয়ান ডাইনেস্টি, প্রতিষ্ঠাতা এবং শ্রেষ্ঠ সম্রাট, এগুলো রেডি করে নেবে, ঠিক আছে? বুদ্ধ জৈনর থেকে একটু ভালো করে রেডি করবে। এখান থেকে তোমাদের বৌদ্ধ সম্পর্কে তো অনেক ইম্পর্টেন্ট টপিক আছে বৌদ্ধর নিজেরই। তারপরে তোমাদের ওই গ্রন্থগুলো আসতে পারে, এই রিলেটেড যে গ্রন্থগুলো, সাউথ ইন্ডিয়ান ডাইনেস্টির প্রতিষ্ঠাতা বা শ্রেষ্ঠ রাজা, তো একটা আসবেই আসবে, ঠিক আছে? খুব আসে। ধরো বলে দিল সাতবাহন বংশের প্রতিষ্ঠাতাকে, ঠিক আছে? ষোড়শ মহাজন পদ থেকে তোমাদের ওই মহাজন পদের রাজধানী জিজ্ঞাসা করতে পারে, ঠিক আছে? আর মিডিয়াভাল যে হিস্ট্রিটা আছে, মিডিয়াভাল হিস্ট্রি কী করতে পারো, সুলতান আর মুঘল, এটা মোটামুটি একটু তোমরা পড়ে নিতে হবে পারো, ঠিক আছে? আর কোন যুদ্ধগুলো কত সালে হয়েছে সেগুলো দেখে নেবে। আচ্ছা, এগুলোর থেকেও সবথেকে বেশি ইম্পর্টেন্ট হলো মডার্ন হিস্ট্রি, মডার্ন হিস্ট্রিটা বেশি আসে, ঠিক আছে?
এখানে যে কটা টপিক আছে এগুলো একটাও যেন বাদ না যায়, সব কটার থেকে কোশ্চেন আসে, ঠিক আছে। গভর্নর জেনারেল তাদের আমলে কী কী হয়েছিল, ঠিক আছে। ধরো 5 সালা ব্যবস্থা 10 সালা ব্যবস্থা কে প্রচলন করেছিল, ধরো বিধবা বিবাহ আইন, ঠিক আছে, কে রদ করে, শর্ত বিলোপ নীতি কে চালু করে, ইত্যাদি যেগুলো আছে সেগুলো কিন্তু সব দেখে নেবে। এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, একটা না একটা আসেই। তারপর সভা সমিতি কে প্রতিষ্ঠা করে, প্রতিষ্ঠাতার নাম কি, এটা কিন্তু আসে, ঠিক আছে। ধরো ব্রাহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করে, তারপরে প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করে, ইত্যাদি, ঠিক আছে। আইএনসি, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, খুব গুরুত্বপূর্ণ, এর থেকে একটা না একটা কোশ্চেন আসবেই আসবে, ঠিক আছে। আইএনসি কবে প্রতিষ্ঠিত হয়েছিল, ওর সভাপতি কে ছিল, তারপর ওর যে বিভিন্ন সেশনগুলো, বিভিন্ন ইয়েগুলো যেগুলো বসে, ঠিক আছে, যে সেশনগুলো বসে সেই সেশনে ইম্পর্টেন্ট যে সেশনগুলো আছে, ধরো গান্ধীজি কোন সেশনে সভাপতি ছিলেন, ঠিক আছে, প্রথম ভারতীয় মহিলা সভাপতি, প্রথম মহিলা সভাপতি, ঠিক আছে, এগুলো কিন্তু আসে, এগুলো ভালো করে দেখে নেবে। আচ্ছা, গান্ধীজি রিলেটেড সমস্ত দেখে নেবে, ঠিক আছে। গান্ধীজি কবে ভারতে পুনরায় সাউথ আফ্রিকা থেকে ফিরে আসেন, ঠিক আছে। তারপর গান্ধীজি একের পর এক যে আন্দোলনগুলোর সঙ্গে যুক্ত ছিল, চম্পারণ সত্যাগ্রহ, অসহযোগ আন্দোলন, আইন অমান্য আন্দোলন, তারপরে গোল টেবিল বৈঠক, ঠিক আছে, ইত্যাদি, ভারত ছাড়ো আন্দোলন, ঠিক আছে, ইত্যাদি, এগুলো কিন্তু গান্ধী রিলেটেড রেডি করে নেবে। তারপরে বিভিন্ন ঐতিহাসিক বই ও লেখক, ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ, একটা না একটা পরীক্ষায় আসেই, ঠিক আছে, যেগুলো তোমরা পড়েছো, ধরো অষ্টাধ্যায়ী কার রচনা, ঠিক আছে, অভিজ্ঞানম শকুন্তলম কার রচনা, ইত্যাদি আছে, সেগুলো তোমরা পড়ে নেবে। নেক্সট, এবার আসি জিওগ্রাফি, ভূগোল। ভূগোলের মধ্যে ইম্পর্টেন্ট যেগুলো আছে, ভূপ্রাকৃতি, মৃত্তিকা, উদ্ভিদ, জলবায়ু, নদ নদী, বাঁধ। বাঁধের থেকে তো একটা কোশ্চেন আসেই দেখছি আমি, ন্যাশনাল পার্ক থেকেও একটা আসে, আর কোথায় কোন খনিজ পাওয়া যায়, ঠিক আছে। ভূপ্রকৃতির মধ্যে কি, যে পর্বতগুলো আছে তার যে সর্বোচ্চ শৃঙ্গগুলো আছে, ঠিক আছে। তারপর মৃত্তিকা, কোথায় কোন মৃত্তিকাগুলো পাওয়া যায়, কোন মৃত্তিকায় কী চাষ ভালো হয় সেগুলো পড়ে নিতে হবে। উদ্ভিদ, কী ধরনের উদ্ভিদ আছে, ঠিক আছে, সেই সমস্ত উদ্ভিদের মানে সেই উদ্ভিদের যে টাইপগুলো তার উদাহরণ এ পরীক্ষায় আসে। তাহলে ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদ কোনগুলো, এগুলো হয়তো পরীক্ষায় দিতে পারে। চিরহরিত উদ্ভিদের উদাহরণ কোনটা, এটা দিতে পারে, ঠিক আছে, এইভাবে দেবে। জলবায়ু, জলবায়ু দিতে পারে, এই জলবায়ুটা ভারতের কোন প্রান্তে দেখা যায়, ঠিক আছে, বা কোন জলবায়ুর প্রভাবে ভারতে কী এফেক্ট ফেলে, এটা দিতে পারে। নদ নদী, একটা না একটা কোশ্চেন তো আসেই নদ নদীর থেকে, ঠিক আছে। এর উপনদী কোথায়, এর শাখা নদী কী, ঠিক আছে, এর সোর্স কোথায়, কোথা থেকে উৎপত্তি হয়েছে। বাঁধ, সিমিলারলি কোন নদীর ওপরে কী বাঁধ আছে সেগুলো দেখতে হবে। ন্যাশনাল পার্ক, কোন রাজ্যে কোন ন্যাশনাল পার্ক আছে। আর খনিজ, ঠিক আছে, ধর বক্সাইট কোথায় পাওয়া যায়, আকরিক লোহা কোথায় পাওয়া যায়, ঠিক আছে, অভ্র কোথায় পাওয়া যায়, এগুলো সব দেখে নিতে হবে জিওগ্রাফির মধ্যে। সিমিলারলি পশ্চিমবঙ্গের ভূগোলটাও একটু দেখে নেবে, পশ্চিমবঙ্গের ভূগোলের এই যেগুলো বলা আছে, ভূপ্রকৃতি, মৃত্তিকা, জলবায়ু, নদ নদী, এগুলো একটু দেখে নেবে, ঠিক আছে। তারপরে আসি পলিটি। পলিটি কী আছে, কনস্টিটিউশন অ্যাসেম্বলি, ঠিক আছে, কবে গঠন হয়, সদস্য কারা ছিল, কতজন ছিল, ঠিক আছে। আচ্ছা, তারপর আর্টিকেলের মধ্যে যেটা ফান্ডামেন্টাল রাইট যেটা আছে, আর্টিকেল 14 থেকে 32, এগুলো একটু বেশি ইম্পর্টেন্ট। তারপর ডিপিএসপির যে আর্টিকেল আছে সেগুলো দেখে নেবে। অ্যামেন্ডমেন্ট বা সংবিধান সংশোধন, ঠিক আছে, কততম আর্টিকেল অনুযায়ী করা হয়, আর সবথেকে ইম্পর্টেন্ট যে অ্যামেন্ডমেন্টগুলো আছে সেগুলো দেখে নেবে, ঠিক আছে। 42তম অ্যামেন্ডমেন্ট, 44তম অ্যামেন্ডমেন্ট, তারপরে তোমাদের কত কত আছে, 86তম অ্যামেন্ডমেন্ট আছে, আরও আছে 73, 74, ঠিক আছে। তারপর জিএসটি কবে লাগু হয় বা কোন অ্যামেন্ডমেন্টের মাধ্যমে লাগু হয়, ঠিক আছে, এগুলো কিন্তু সব দেখে নেবে। তারপরে প্রেসিডেন্টটা ভালো করে পড়বে, প্রেসিডেন্টের আর্টিকেলগুলো ভালো করে পড়বে, প্রেসিডেন্টের পাওয়ারটা ভালো করে পড়বে। তারপরে কী আছে, লোকসভা ভালো করে দেখবে, ঠিক আছে, লোকসভার গঠন কীভাবে আছে, লোকসভায় কীভাবে কী স্টেপে স্টেপে আছে লোকসভার, রাজ্যসভাটাও সিমিলারলি দেখবে। তারপরে রিট, ঠিক আছে, সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট বোথ রিট জারি করতে পারে। সুপ্রিম কোর্ট রিট জারি করে কত নম্বর আর্টিকেল অনুযায়ী, কী কী রিট জারি করতে পারে, ঠিক আছে। হাইকোর্ট কত নম্বর আর্টিকেল অনুযায়ী রিট জারি করে, ঠিক আছে। এই রিট থেকে ডাইরেক্ট কোশ্চেন জিজ্ঞাসা করে নেবে, বললে থাকলে হয়তো হেভিয়াস কর্পাস, এর মানেটা তুমি কী বোঝো, ঠিক আছে। ইউ হ্যাভ দ্য বডি, ঠিক আছে, ইংলিশে থাকবে, বাংলাও কোশ্চেন থাকবে, এসআই দুটোতে থাকে। বা ম্যান্ডামাস, এটা মানে তুমি কী বোঝো, প্রহিবিশন মানে কী বোঝো, ঠিক আছে, এগুলো কিন্তু ডাইরেক্ট কোশ্চেন জিজ্ঞাসা করতে পারে। সুপ্রিম কোর্ট কত নম্বর আর্টিকেলে আছে এবং তার রিলেটেড যে ইম্পর্টেন্ট আর্টিকেলগুলো আছে, ঠিক আছে। আর্টিকেল 107 থেকে 112, এখানে কি আছে, এখানে তোমাদের এই লোকসভায় যে বিভিন্ন বিলগুলো ওঠে, বিলগুলো পাস হয়, সেই রিলেটেড আছে। মানি বিল আছে, ফিনান্সিয়াল স্টেটমেন্ট আছে, যেটাকে আমরা বাজেট বলি, সেগুলো আছে এখানে, ঠিক আছে। আর্টিকেল 123, এখানে কী আছে, প্রেসিডেন্টের যে অর্ধাদেশ পাওয়ার, ঠিক আছে, অর্ডিন্যান্স জারি করার যে ক্ষমতা সেটা আছে। ও সুপ্রিম কোর্ট দুবার লেখা হয়ে গেছে, একবার এখানে আছে। আর কোন দেশ থেকে কী কী নেওয়া হয়েছে, ঠিক আছে, ইউএসএ থেকে কী নেওয়া হয়েছে,
তারপর রাশিয়া থেকে কী নেওয়া হয়েছে, আয়ারল্যান্ড থেকে কী নেওয়া হয়েছে ইত্যাদি, এগুলো দেখে নেবে। বোঝা গেল? নেক্সট। আচ্ছা, সায়েন্স খুব গুরুত্বপূর্ণ। সায়েন্স থেকে 7-8টা কোশ্চেন এসেই যায়। তার মধ্যে একটু বেশি গুরুত্বপূর্ণ যেটা হলো সেটা হলো বায়োলজি। ঠিক আছে? ফিজিক্সে ছোটো টপিক, বেশি পড়া লাগে না। মোটামুটি একক, যন্ত্র, পরিমাপ, স্কেলার, ভেক্টর এগুলো করলে মোটামুটি হয়ে যায়। আর একটা জিনিস করতে পারো, যে বিভিন্ন সূত্রগুলো আছে, ধরো কেপলারের সূত্র, নিউটনের সূত্র, তার যে ফান্ডামেন্টালটা, মানে বিষয়টা কী বলতে চেয়েছে, ঠিক আছে, বা চার্লসের সূত্র বা বয়েলের সূত্র, ঠিক আছে, তার যে মেন ফান্ডামেন্টালটা ওইগুলো একটু করে নিয়ে যেতে পারো। ঠিক আছে? কারণ রেডি না করে রাখলে হয়তো বলে দিল বলসের সূত্র কী রিলেটেড, বা বলসের সূত্রে কী ধ্রুবক থাকে, ঠিক আছে, বা বয়েলসের সূত্রে বা চার্লসের সূত্রের গাণিতিক রূপটি কী, ঠিক আছে, এটা হয়তো জিজ্ঞাসা করতে হবে। এইগুলো একটু দেখে নেবে ফিজিক্সের। স্কেলার ভেক্টর থেকে তো আসে, একক তো প্রতিবারই আমি দেখেছি কম বেশি একটা আসছেই। ঠিক আছে? তাপের একক কী, কার্যের একক কী, ঠিক আছে। তারপরে যন্ত্র পরিমাপের থেকে আসে, ধরো সিসমোগ্রাফ যন্ত্রে কী পরিমাপ করা হয়। বায়োলজিতে এবার আসি, বায়োলজিতে বলবো বায়োলজি 9-10-এর যারা এই যে ক্লাস বুক আছে সেই বুকটা চাইলে ফলো করতে পারো। ওর থেকে তোমাদের মানে প্রচুর মেকআপ হয়ে যাবে। ঠিক আছে? ওখান থেকে কভার হয়ে যাবে। তার মধ্যে ইম্পর্টেন্টগুলো কী কী আছে, গমনাঙ্গ, রেচনাঙ্গ, ঠিক আছে, প্রাণীদের যেগুলো আছে, হরমোন, অ্যানিম্যাল হরমোন এবং প্লান্ট হরমোন, উদ্ভিদ ও প্রাণী হরমোন, দুটোই খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে? উদ্ভিদ হরমোনের মধ্যে দিয়ে দিতে পারে কী বলে ওগুলো, অক্সিন তো মনে হয়, অক্সিন, সাইটোকাইনিন এগুলো আছে না, ওগুলোর কাজ কী, ঠিক আছে, দিয়ে দিতে পারে। তারপরে কোষের যে বিভিন্ন সেকশনগুলো আছে, ঠিক আছে, তাদের কাজ কী, রাইবোজোমের কাজ কী, সেন্ট্রোজোমের কাজ কী, লাইসোজোমের কাজ কী, এগুলো কিন্তু দিতে পারে। ভিটামিন খুব গুরুত্বপূর্ণ। কোন ভিটামিনের অভাবে কী রোগ হয়, ডি এর অভাবে কী হয়, সি এর অভাবে কী হয়, এ এর অভাবে কী হয়, ঠিক আছে, এগুলো দিতে পারে। আচ্ছা, রোগ বলতে এখানে কী বলা হয়েছে, ধরো বলতে পারে ভাইরাস ঘটিত রোগ কোনটি, ব্যাকটেরিয়া ঘটিত রোগ কোনটি, প্রোটোজোয়া ঘটিত রোগ কোনটি, 4টে অপশান দিয়ে দিল, ওখান থেকে দিতে পারে। ঠিক আছে? এইগুলো কিন্তু করে নেবে। আর একটা হলো আবরণী বা আবরণ দিতে পারে, হৃৎপিণ্ডের আবরণীর নাম কী, ঠিক আছে, তারপরে কী দিতে পারে, নেফ্রনের আবরণীর নাম কী, ঠিক আছে, নিউরনের আবরণীর নাম কী, ইত্যাদি যেগুলো আছে। ঠিক আছে? তোমরা এগুলো পেয়ে যাবে, তোমরা যে মোটামুটি স্ট্যান্ডার্ড বইগুলো ফলো করো জেনারেল স্টাডিজের জন্য, সেখানে পেয়ে যাবে। ঠিক আছে? তারপরে আসি কেমিস্ট্রিতে রাসায়নিক নাম, প্রচলিত নাম, এটাই বেশি আসে খুব। তারপরে সংখ্যার ধাতু, ঠিক আছে, কোন সংখ্যার ধাতু কী কী ধাতু দিয়ে তৈরি সেটা জানতে হবে। আর হলো আকরিক। ঠিক আছে? আকরিকটাও খুব ইম্পর্টেন্ট, আকরিক থেকেও কোশ্চেন আসে। লোহার আকরিক কী কী আছে, ঠিক আছে, তারপর ধরো অ্যালুমিনিয়ামের আকরিক কী কী আছে, এগুলো তোমরা দরকার হলে খাতায় ছোটো ছোটো করে নোট করে নেবে। যদি মানে বিভিন্ন জায়গায় থাকে, যদি মনে করো যে পড়তে অসুবিধা হচ্ছে, তাহলে এই পয়েন্ট করবে আর সব নোট করে নেবে, রিভিশন পারপাস রেডি করে নেবে একদম। রাসায়নিক নাম, প্রচলিত নামের মধ্যে ধরো দিতে পারে ভিনিগারের ধরো বলতে পারে প্রচলিত নাম কী, এই রাসায়নিক নাম কী, ঠিক আছে, তারপর কস্টিক সোডা, ওর রাসায়নিক নাম কী, এরকম জিজ্ঞাসা করতে পারে। আর কম্পিউটার থেকে 1-2 কোশ্চেন এসে যায়। এর আর আমি আলাদা করে কী টপিক বলবো, তোমাদের কাছে যদি মানে এটা যদি করতে চাও, তোমাদের কাছে যাদের প্রিভিয়াস ইয়ারের কোনো বই আছে, যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার আছে, সেখানে যদি কম্পিউটারের উপরে কোনো কোশ্চেন থাকে, সেই সবগুলো একটু দেখতে পারো, যেগুলো বিগত বছর পরীক্ষায় এসছে। ঠিক আছে? নেক্সট, এবার আসি কারেন্ট অ্যাফেয়ার্সের কথা আমি বলেছি, ওয়েটেজ কী থাকে, 10% মতো ওয়েটেজ থাকে। ঠিক আছে? তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ যে কারণগুলো, এগুলো না করলেই নয়, সেগুলো হলো সবথেকে গুরুত্বপূর্ণ অ্যাপয়েন্টমেন্ট। ঠিক আছে? বা কে কোন পদে আছেন, রিসেন্ট অ্যাপয়েন্টমেন্টগুলো তো করবেই। আর কে কোন পদে আছেন যদি বলি, এগুলো যত পুরনো হোক না কেন, ধরো ইসরোর চেয়ারম্যান কে আছে, ধরো তিনি 2 বছর 3 বছর আগে রিক্রুটমেন্ট হয়ে গেছে, তবু সেটা ইম্পর্টেন্ট। বোঝা গেল? তারপর ধরো সিজিআই কে আছেন, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, ইলেকশন কমিশনারের যে কমিশনার আছেন, চিফ কমিশনার, তিনি কে আছেন, এই অ্যাপয়েন্টমেন্টগুলো বা কে কোন পদে আছেন, এইগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এটা ভালো করে করুন। পুরস্কারটা একটু দেখে নেবে, রিসেন্ট কোন কোন পুরস্কারগুলো দেওয়া হয়েছে। ঠিক আছে? এবার যদি বলো যে কত পুরনো করব, আমার মনে হয় বিগত 1 বছরের করলে হয়ে যায়। ঠিক আছে? এবার কিছু বলা যায় না, আসল কথা। ঠিক আছে? কারেন্ট অ্যাফেয়ার্স, পিআরবি বোর্ড, ওদের মাথায় কী কাজ করবে, কত পুরনো জিজ্ঞাসা করবে, কিছুই বলা যায় না। ঠিক আছে? ওই জন্য কারেন্ট অ্যাফেয়ার্স খুব বেশি পড়ে যে খুব লাভ হয়, পড়লে তো অবশ্যই লাভ আছে, কিন্তু খুব বেশি পড়লে বেশি চাপ হয়ে যাবে। আমি ওই আগেই বললাম, তোমার যদি জেনারেল স্টাডিজের আগের যেগুলো বললাম ওগুলো যদি রেডি থাকে, তাহলে কম্পিউটারের উপরে একটু বেশি জোর দাও। ঠিক আছে? আদারওয়াইজ কিন্তু মানে কারেন্ট অ্যাফেয়ার্সটা অতটা গুরুত্ব না দিয়ে ওইগুলো গুরুত্ব দেওয়া বেশি ভালো। ঠিক আছে? ওগুলো রেডি হয়ে গেলে থাকলে কারেন্ট অ্যাফেয়ার্সটা জোর দেওয়া অসুবিধা নেই। তারপর খেলাধুলোটা একটু দেখবে,
ঠিক আছে। পদ্ম পুরস্কার ডিটেলসে কেন বলা আছে, কত সাল থেকে কোন পুরস্কার দেওয়া হয়, ঠিক আছে। পদ্ম পুরস্কারের মধ্যে তো অনেকগুলো ভাগ আছে, পদ্মবিভূষণ, পদ্মভূষণ, পদ্মশ্রী, ফার্স্ট রিসিপিয়েন্ট কে, এগুলো দেখে নেবে। আর বিভিন্ন সামিটস বা মিটিংস যেগুলো হয়েছে সেগুলো কোথায় হয়েছে, যদি কোনোটা ভারতে সংগঠিত হয় সেগুলো কোথায় হয়েছে সেটা জানতে হবে। আর কোনো কারেন্ট কোনো অপারেশান, ধরো অপারেশান সিন্দুর, ঠিক আছে, সেটা কী রিলেটেড এরকম জিজ্ঞাসা করতে পারে, বুঝে গেল। আচ্ছা, এই মোটামুটি জেনারেল স্টাডিজ গেল। এবার ম্যাথামেটিক্সে আসি। ম্যাথামেটিক্সে সিম্পলিফিকেশান মানে যেটা সরল করো এটা দেয়, ঠিক আছে। বদমাস রুলটাও এর মধ্যে পড়ে যায়, ঠিক আছে। তারপর তোমাদের ধরো এ কোশ্চেনগুলো আসে এখন, ভাগশেষ নির্ণয় কোশ্চেন আছে, রিমাইন্ডারের যে কোশ্চেনগুলো সেগুলো এসে যায়, ঠিক আছে। পার্সেন্টেজ খুব ইম্পর্টেন্ট লেসেন্স, নামই হলো পার্সেন্টেজ, শতকরা, মনে হতে পারে একটা লেসেন, কিন্তু এই পার্সেন্টেজ যদি কেউ ঠিকঠাক করে শিখতে পারে এখান থেকে বহু লেসেনের অঙ্ক করা যায়। প্রফিট লস তো ওর আন্ডারে চলে আসে, ঠিক আছে। তারপরে রেশিওটা শিখতে হবে ভালো করে। পার্সেন্টেজ রেশিও মেথডে অ্যারিথমেটিকের ম্যাক্সিমাম অঙ্ক করা যায়, ঠিক আছে। টাইম ওয়ার্ক করতে হবে, সিম্পল এবং কম্পাউন্ড ইন্টারেস্ট, পাইপ অ্যান্ড সিস্টেম মানে চৌবাচ্চা নলের অঙ্ক, টাইম স্পিড ডিস্টেন্স খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। অ্যাভারেজ গড়, প্রফিট লস ডিসকাউন্ট থেকে একটা দুটো কোশ্চেন এসেই যায়। পরিমিতি তোমাদের ওই টু ডাইমেনশন 3 ডাইমেনশন ফিগারের আয়তন, ক্ষেত্রফল, এই সূত্রগুলো জানতে হবে। ত্রিকোণমিতি খুব অ্যাডভান্স লেভেলে আসে না, তবে বেসিক জন্য মোটামুটি ক্লিয়ার থাকে। ত্রিকোণমিতির যে কোয়ান্টিটির যে মানগুলো, sin 30 cos 60 বা যে সূত্রগুলো, ঠিক আছে, কিছু কিছু যে সূত্রগুলো আছে সেগুলো একটুখানি করে নেবে। বীজগণিতের সূত্রগুলো সব মুখস্থ জন্য থাকে, হোল স্কোয়ার কিউবের সূত্রগুলো। বীজগণিতের ক্ষেত্রে ম্যাক্সিমাম সময় কী হয়, সূত্র অনেকেরই মুখস্থ থাকে কিন্তু কোশ্চেন দেখে বুঝতে পারে না কী করে অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। সেগুলো কিন্তু প্র্যাকটিসের মাধ্যমে তৈরি হবে, অত সহজে তৈরি হয় না, বোঝা গেল। এই মোটামুটি ম্যাথামেটিক্সে থাকে। তারপরে আসি রিজনিংয়ে কী থাকবে, মিসিং নাম্বার থাকবে, কোডিং ডিকোডিং থাকবে, ঠিক আছে। ব্লাড রিলেশন খুব ইম্পর্টেন্ট থাকবেই, লেটার কোড, নাম্বার কোড থাকবে। এরকম হয়তো একটা লেটার দিয়ে দিল, ABCD এর একটা কিছু একটা লেটার দিয়ে দিয়ে এটা হয়তো দিল 5 3 2 1, আমি সাপোজ বলছি, ঠিক আছে, কোনো মিনিং নেই কিন্তু এর, আমি সাপোজ বলছি। এবার সিমিলারলি আবার একটা দিল, দিয়ে এবার বললো যে এবার একটা কোশ্চেন দিয়ে দিল, ধরো XYZ A, বললো এর কোড কী হবে, এরকম লেটার কোড দিতে পারে, নাম্বার কোড দিতে পারে। কাউন্টিং ফিগার মাস্ট একটা না একটা থাকবেই, এসআই তো থাকবেই। তারপর ডাইসের কোশ্চেন থাকবে, ঠিক আছে, এর অপোজিটে কী আছে, বা ডাইস আনফোল্ড করে দেবে, বলবে ফোল্ড করলে কেমন হবে সেটা দেবে। ক্যালেন্ডারে একটা কোশ্চেন থাকবে, ঠিক আছে। নন ভার্বাল রিজনিং, এখন নন ভার্বাল রিজনিং কোনগুলো, ধরো 3টে পরপর ফিগার দেবে, এখানে কোনো একটা প্যাটার্ন ফলো হচ্ছে, 4 নম্বরটা গ্যাপ দিয়ে বলবে নেক্সট প্যাটার্ন কী হবে, ঠিক আছে। এগুলো নন ভার্বাল রিজনিং, এগুলো আসবে। সিটিং অ্যারেঞ্জমেন্ট খুব ইম্পর্টেন্ট, একটা দুটো আসবেই, একটা তো কনফার্ম, দুটোও আসতে পারে, তিনটেও আসতে পারে, ঠিক আছে। সিটিং অ্যারেঞ্জমেন্ট ভালো করে করবে। আর হলো একটু অ্যাডভান্স লেভেলের কোশ্চেন আসছে ডিসিশন মেকিং, ঠিক আছে, বা সিচুয়েশন রিয়াকশন টেস্ট, SRT, এগুলো আসছে এখন, এগুলো একটু প্র্যাকটিস করবে বেশি বেশি করে, মানে পরীক্ষার হলে গিয়েই যেন তোমার নতুন না মনে হয় যে এই আগে তো দেখিনি, তাহলে কিন্তু সময় নষ্ট হয়ে যাবে, প্লাস অ্যাটেম্প করতে পারবে না, ঠিক আছে। আশা করছি এই পর্যন্ত বোঝা গেল। এই ছিল মোটামুটি আজকের আলোচনা। লাস্টে বলবো থ্যাংক ইউ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করো। একটা ভিডিও বানানোর জন্য আমার কিন্তু অনেক এফোর্ট দিতে হয়, অনেক কষ্ট করে ভিডিও রেকর্ড করতে হয়, তারপর আপলোড করতে হয়, ঠিক আছে। তোমরা যদি একটু লাইক সাবস্ক্রাইব না করো আমি কী করে মোটিভেটেড হই বলো। তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা যারা ভিডিওটা দেখছো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, ঠিক আছে। এখনও তো আমাদের অনেক আরও লম্বা সফর বাকি আছে, তাই না। এখনও প্রিলিমস হবে, মেন্সের প্রিপারেশান আমি করাবো, তোমাদের ডেসক্রিপটিভ পেপার আমি কী করে রেডি করতে হয় সমস্তভাবে গাইড করবো। তারপরে ইন্টারভিউ হবে, পার্সোনাল টেস্টে আমি গাইড করবো। আমি যেহেতু WBS এর পার্সোনাল টেস্ট অ্যাটেম্প্ট করেছি, ঠিক আছে, সেখানকার অভিজ্ঞতা আমি তোমাদেরকে জানাবো। যাই হোক, লাস্টে বলবো অল দ্য বেস্ট, থ্যাংক ইউ।